বলিউডের আসল সুপারস্টার যখন স্ক্রিনে আসে তখন শুধু অ্যাকশনই নয়, ইতিহাসও তৈরি হয়। সালমান খানের এমন রূপ আগে তুমি কখনোই দেখনি। বিমানে এক নারীর ইজ্জত রক্ষা করার জন্য সে পরিণত হয় ক্ষমতাশালী মন্ত্রীর শত্রুতে। এরপরই শুরু হয় প্রতিশোধের খেলা। স্ত্রীর মৃত্যু, অঙ্গদানের রহস্য আর প্রতিশোধের আগুন। শত্রুরা চায় তাকে শেষ করে দিতে, কিন্তু কি পারবে তাকে শেষ করে দিতে? শেষ পর্যন্ত কে জিতবে? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সিকান্দার সিনেমা। সালমান খানের ডায়লগ, ফাইট সিন আর দুর্দান্ত স্ক্রিন প্রেজেন্স তোমাকে গুজবাম্প দিবে। তুমি যদি সালমান ফ্যান হয়ে থাকো, এই সিনেমা তোমার জন্য মাস্ট ওয়াচ। তাহলে আর দেরি না করে সম্পূর্ণ সিনেমার এক্সপ্লেনেশন দেখে নেওয়া যাক। আমি লক্ষ্য করছি যে তোমরা আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। ভাই লোক, এত কষ্ট করে ভিডিও তৈরি করি, তোমরা সাবস্ক্রাইব করো না। মাত্র একটা সাবস্ক্রাইব করলে কি ক্ষতি হয়? মাত্র একটা লাইক আর সাবস্ক্রাইবই তো করে ফেলো, চটপট করে ফেলো সাবস্ক্রাইব। সিনেমার শুরুতেই বিমানের যাত্রা দেখানো হয়। একজন ইয়ং ছেলে যাত্রা করছে, তার পাশেই একজন মহিলা বসা। সে কিছুক্ষণ পরে ওই মহিলাকে জিজ্ঞেস করে, ম্যাম, আমি কি আপনাকে কোথাও দেখেছি? আপনি কি ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার বা নাটক সিরিয়াল করেন? মহিলাটি বলে যে না, আমি এসব করি না, আমি এসবে জড়িত না। তার কিছুক্ষণ পরেই ছেলেটি তার ফোন বের করে মহিলাটির একটি ছবি তুলে নেয়। মহিলা এতে অনেক বিরক্ত হয়, তার ফেসে বিরক্তি ভাব ফুটে ওঠে, কিন্তু সে ছেলেকে কিছু বলে না। একটু পরেই ছেলেটি তার ফোনে পর্ন সিনেমা দেখা শুরু করে এবং মহিলার ছেলেকে সেটি দেখাতে চায়। এখানে বোঝানো হয় মহিলাটি আগে পর্ন ফিল্ম করত, কিন্তু এখন তা ছেড়ে দিয়েছে। মহিলাটি ছেলেকে রিকোয়েস্ট করে তার ছোট্ট ছেলেকে এটি যেন না দেখায়। সে এটিও বলে তার হাজবেন্ড সহ সকলেই এই বিষয়ে জানে, কিন্তু ছেলেটি তাকে ব্ল্যাকমেল করে, তার সাথে খারাপ কাজ করতে চায়। মহিলাটি বাধ্য হয়ে যায়। ছেলেটি মহিলার ছোট ছেলেকে গেম খেলার জন্য ফোন দিয়ে মহিলার পাশের সিটে এসে বসে যায় আর মহিলার সাথে উল্টাপাল্টা কাজ করার উদ্দেশ্যে তার গায়ে হাত দিতে যায়। আর তখনই এন্ট্রি হয় আমাদের ভাইজানের ক্লাসি মাসি অ্যাকশন নিয়ে। অ্যাকশন সিন তোমাকে গুজবাম্প দিবে। ছেলেটিকে এবং ছেলের লোকজনকে মারধর করার পরে ওই মহিলার কাছে এই ছেলেটি মাপ চায়। মহিলাটি আমাদের ভাইজানকে ধন্যবাদ দেয়। সিন চলে আসে মিনিস্টার প্রধানের কাছে। সে সকালের নাস্তা শেষে তার পিএসকে জিজ্ঞেস করে, আমার ছেলে কোথায়? তার কি খোঁজখবর রেখেছ? পিএস তার ছেলের প্রশংসা করতে থাকে। মিনিস্টার তখন পিএসকে ধমক দিয়ে বলে, আমার ছেলেকে কেউ একজন মেরেছে, খোঁজ নাও এবং তাকে শায়েস্তা করার ব্যবস্থা করো। মানে শুরুতেই যেই ছেলেটি বিমানে দেখানো হয় আমাদের ভাইজান তাকে মেরেছে, সেই ছেলেটি এই মিনিস্টারের। মিনিস্টার তার পিএসকে বলে, আমাদের হরিয়ানার পুলিশ ইন্সপেক্টর প্রকাশ রয়েছে না, তাকে পাঠিয়ে দাও। প্রকাশ যেন বুঝিয়ে দেয় স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলের গায়ে হাত দেওয়ার পরিণতি কি হতে পারে। পিএস তখন জি স্যার বলে ওঠে। রাজকোট থানা দেখানো হয়। পুলিশ ইন্সপেক্টর প্রকাশ থানাতে জয়েন করে। সে তার পুলিশ কর্মকর্তাদের বলে, গতকাল একটি ফ্লাইটে সঞ্জয় রাজকোট নামের এক লোক এখানে ল্যান্ড করেছে, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তার ফাইলটি আমাকে দেখাও। প্রকাশ দেখতে পায় তার নামে 49টি কমপ্লেন আছে, কিন্তু একটিও এফআইআর নেই। সে তার পুলিশ কর্মকর্তাদের নিয়ে তার রাজমহলে চলে যায় তাকে অ্যারেস্ট করার জন্য। প্রকাশ সেখানে গিয়ে জানতে পারে সে আসলে এই রাজকোট এলাকার রাজা সঞ্জয় রাজকোট। প্রকাশ মহলের মধ্যে ঢুকে ওয়েট করতে থাকে। সেখানে সঞ্জয় রাজকোটের ওয়াইফ চলে আসে, সাইসিরি রাজকোট। তার ওয়াইফ বলে, আপনি এখানে এসেছেন, আপনি আসবেন শুনে আমার হাজবেন্ড তো থানাতেই গিয়েছে, আপনার তো কষ্ট করে এখানে আসার দরকার ছিল না। প্রকাশ তখন বলে, ঠিক আছে, তাহলে আমি থানার দিকেই যাই। রাজকোটের ওয়াইফ বলে, আপনি একটু সাবধানে যাবেন, আমাদের গাড়ি আপনাকে থানায় পৌঁছে দেবে। প্রকাশ তখন বলে ওঠে, আমার পুলিশের গাড়ি আছে, আপনার গাড়ির প্রয়োজন পড়বে না। প্রকাশ তার সাথে কথা বলে বাইরে এসে দেখে বাইরে হাজার হাজার লোক জমায়েত হয়েছে, তাদের পুলিশের গাড়ি একদম ভেঙে তছনছ করে ফেলেছে। প্রকাশ কিছুটা হতভম্ব হয়ে যায়, সে অবাক হয়ে যায় যে এত লোক কই থেকে আসলো। পরে বাধ্য হয়ে রাজমহলের গাড়িতে সে থানায় আসে। থানায় এসে দেখে রাজকোট বসে আছে আর তার পাশে বড় বড় কর্মকর্তারা দাঁড়িয়ে আছে। পুলিশ কমিশনার প্রকাশকে বকাঝকা করে। প্রকাশ তখন বলে যে স্যার, মিনিস্টারের হুকুম ছিল, সেজন্য গিয়েছিলাম। কমিশনার বলে, মাঝে মধ্যে পলিটিক্যাল লোকজনদেরকে একটু অ্যাভয়েড করতে হয়। কমিশনার তাড়াতাড়ি করে সঞ্জয় রাজকোটের কাছে এসে বলে, মানে আমাদের ভাইজানের কাছে বলে, স্যার আপনি এখন আসতে পারেন, কোনো সমস্যা নাই স্যার, আমি সব ম্যানেজ করে নিয়েছি। প্রকাশ সঞ্জয় রাজকোটকে বলে যে এই ঘটনা এখানেই সীমিত থাকবে না, আপনি জানেন না আপনি কার ছেলেকে মেরেছেন। সঞ্জয় তখন বলে ওঠে যে তারাও জানে না আমি সঞ্জয় রাজকোট কি জিনিস।
এরপর একটি বিয়ের মণ্ডপ দেখানো হয়। সঞ্জয়ের কাছ থেকে বরবধূ আশীর্বাদ নিচ্ছিল এবং সেখানে থাকা সকলেই ভক্তির সাথে তাকে সম্মান করছিল। দূর থেকে প্রাকাশ এসব দেখছিল আর তার কনস্টেবলকে জিজ্ঞেস করছিল যে রাজকোট এমন কি করেছে যে এই লোকজন তাকে দেবতা মনে করছে। ওই কনস্টেবল প্রাকাশকে বলে, স্যার, তার 3000 একর জমি জমা দিয়ে দিয়েছে এই লোকজনের জন্য, তারা যেন বাড়িঘর নির্মাণ করে থাকতে পারে, তাদের জন্য হাসপাতাল এবং বলতে গেলে সকলেরই সে সাহায্য সহযোগিতা করে থাকে। সেজন্য এই রাজকোটকে সবাই রাজা মনে করে। প্রাকাশ রাজকোটকে মারার জন্য গুন্ডা সেট করে আর এর ভিতরেই দেখানো হয় সেই কনস্টেবল রাজার ওয়াইফকে ফোন করে এই বিষয়টি জানায়, কিন্তু রাজকোটের ওয়াইফ তাকে এই বিষয়টি জানাতে ইতস্তত বোধ করছিল। তাই সে তার নিজেদের লোকজনকে জানিয়ে দেয় SMS এর মাধ্যমে যে প্রাকাশ রাস্তায় গুন্ডা সেট করেছে রাজকোটকে মারার জন্য। রাজকোট অনুষ্ঠান শেষে তার ওয়াইফকে নিয়ে আসার সময় সেই গুন্ডারা হামলা করে। রাজকোটের সাথে ফাইট হয়। ফাইটের এক পর্যায়ে সঞ্জয় রাজকোটের লোকজনও সেখানে চলে আসে, তার ওয়াইফ যাদেরকে SMS করেছিল। যদিও রাজকোট তাদেরকে দেখতে পায় না, কিন্তু গুন্ডারা তাদেরকে দেখে ভেগে যায়। পরের সিনেই দেখানো হয় সঞ্জয় আর তার ওয়াইফ একসাথে বসে আছে। সঞ্জয় তার ওয়াইফকে সেরকম সময় দিতে পারে না। তার ওয়াইফ কয়েকদিন ধরে একটি পেন্টিং ডিজাইন করেছে, সেই ডিজাইনটি তাকে দেখাতে চায়। তাকে জিজ্ঞেস করে, আমি কি নিয়ে আসবো? সঞ্জয় দেখতে চাই। তার ওয়াইফ যখন পেন্টিং নিয়ে আসে, সে দেখে সঞ্জয় তার লোকজনের কাজে ব্যস্ত হয়ে গিয়েছে। সে আফসোস করে। তার মেয়েদের সাথে সে বলে, সঞ্জয় আমাকে সব আনন্দ খুশিই দেয়, কিন্তু আমি একটা জিনিসই তার কাছে পাই না, সেটি হলো সময়। তবে আমার আফসোস নেই, সে তো বিয়ে করতে চেয়েছিল না, কিন্তু আমাকে অসহায় দেখে সে আমাকে বিয়ে করেছে। আমি তার প্রতি সারা জীবন কৃতজ্ঞ। সঞ্জয়ের ওয়াইফ তার মেয়েটকে আরো বলে, আমাদের বয়সের মধ্যে তফাৎ অবশ্যই আছে, কিন্তু আমাদের চিন্তাধারা মোটামুটি দুইজনের এক। পরের দিনে মেইট সালমান খানকে মানে সঞ্জয় রাজকোটকে মনে করিয়ে দেয় আগামীকাল তার ওয়াইফকে সে প্রথম দেখেছিল, তাদের একটি স্পেশাল দিন। যদিও এই বিষয়টি সঞ্জয়ের মনে ছিল না। পরবর্তীতে সঞ্জয় তার ওয়াইফকে সুন্দর একটি গিফট দেয়। সারপ্রাইজটা আমার অনেক সুন্দর লেগেছে, দেখো তোমাদেরও সুন্দর লাগবে। এদিকে মিনিস্টারের ছেলের জন্মদিনের উৎসব হচ্ছিল। তখনই সবার ফোনে ফোনে একটি ভিডিও দেখানো হয়। সেখানে দেখা যাচ্ছে মিনিস্টারের ছেলে ওই প্লেনে যে মহিলার কাছে ক্ষমা চেয়েছিল পা ধরে, সেই ভিডিওটি সবার হাতে হাতে ভাইরাল হয়ে গিয়েছে। কেউ একজন লুকিয়ে সেই ভিডিওটি করেছিল আর ভাইরাল করে দিয়েছে। মিনিস্টার কোনোভাবে এটি মেনে নিতে পারছিল না। সঞ্জয় রাজকোটকে মারার জন্য মিনিস্টার ক্ষিপ্ত হয়ে যায়। তার ছেলেকে বলে, রাস্তার মাঝখানে প্রকাশ্যে তার গলা কেটে তুই সবার কাছে প্রমাণ করবি তুই হিরো, তখন সবাই তোকে দেখে ভয় পাবে, তোরই রাজত্ব চলবে। সিন চলে আসে রাজপ্রাসাদে। দেখানো হয় রাজকোটের ওয়াইফ প্রেগনেন্ট, কিন্তু সে তার হাজবেন্ড সঞ্জয়কে বলতেই যাবে, তখনই সে চিল্লাচিল্লি শুনতে পায়। বাড়ির নিচে কেউ একজন চিল্লাচিল্লি করছে। রাজকোট সেটি শুনে সেদিকে চলে যায়। তার ওয়াইফের কথা সেরকম গুরুত্ব দেয় না। যে লোকটি এসেছে সে তার খাদানের ম্যানেজার। সেখানে কিছু লোক এসে কিছু টাকা দিয়ে তার কাছ থেকে খাদান ব্লাস্ট করার বারুদ নিয়ে যায়, আর সে আর্থিক লোভে পড়ে সেটি দিয়ে দেয়। আর সেই বারুদ দিয়েই পাঞ্জাবে ব্লাস্ট করানো হয়। অনেক লোক মারা যায়। সঞ্জয় রাজকোট ক্ষিপ্ত হয়ে যায় এবং তাকে নিয়ে সেই খাদানে চলে যায়। প্রাকাশ এই বিষয়টি জানতে পারে আর কোনোভাবে সঞ্জয়ের নাম এই ব্লাস্টে নিয়ে আসার চেষ্টা করছিল। এই তথ্যটি সঞ্জয়ের ওয়াইফকে এই থানার কনস্টেবল দিয়ে দেয়। সে আরো বলে, পাঞ্জাব থেকে কিছু লোকজন পাঠিয়ে দেওয়া হয়েছে ম্যানেজারকে মেরে ফেলার জন্য, কারণ ম্যানেজার যদি মরে যায় সরাসরি সঞ্জয়ের উপর এই ক্লেমটা চলে আসবে। সঞ্জয়ের ওয়াইফ চিন্তিত হয়ে যায়। সেও ওই খাদানে চলে যায়। খাদানে ম্যানেজারকে বাঁচানোর জন্য সঞ্জয় রাজকোট এবং তার লোকজন ফাইট করে। ফাইটের এক পর্যায়ে সেই লোকজন সেখানে ব্লাস্ট করানোর চেষ্টা করে যেন সেই ব্লাস্টে ম্যানেজার মারা যায়, কিন্তু দুর্ভাগ্যবশত সেই ব্লাস্টের একটি স্প্লিন্টার সঞ্জয়ের ওয়াইফের পেটে লেগে যায়। কিন্তু তৎক্ষণাৎ সঞ্জয় সে বিষয়টি জানতে পারে না। তার ওয়াইফকে গাড়িতে করে সেফ স্থানে পাঠিয়ে দেয়। যাওয়ার সময় সে সঞ্জয়কে কিছু বলতে চায়, কিন্তু বরাবরের মতো আজকেও সঞ্জয় তাকে ব্যস্ততা দেখায়। বলে, তুমি যাও, আমি তোমার সাথে পরে কথা বলতেছি, বা ফোনেও আমরা কথা বলে নিতে পারবো। আর সঞ্জয় সেফ স্থানে চলে যায়। আগামী পরশুদিন তারা কোর্টে হাজির হবে সেজন্য। এর মধ্যে প্রাকাশ যেন তাদেরকে অ্যারেস্ট না করতে পারে। সঞ্জয় আত্মগোপনে থাকা অবস্থায় জানতে পারে তার ওয়াইফ অসুস্থ। তাকে বলা হয় না যে তার ওয়াইফ বেশি অসুস্থ, তার ওয়াইফের একটি স্প্লিন্টার শরীরে ঢুকেছে। সঞ্জয় এটিও জানতে পারে না তার ওয়াইফ প্রেগনেন্ট। এক পর্যায়ে সঞ্জয়ের ওয়াইফ মারা যায়। চারিদিকে দুঃখ নেমে আসে, সবাই মাতম করতে থাকে। সঞ্জয় রিয়েলাইজ করে যে তার ওয়াইফের সে কিছুই জানে না, তার ওয়াইফকে সে সময় দেয়নি। সে
বুঝতে পারে তার এগুলো ভুল ছিল। সে কাজে এতটাই ব্যস্ত ছিল যে তার ওয়াইফকে বোঝারও চেষ্টা করেনি। সে তার ওয়াইফের পছন্দ অপছন্দ রাশি কিছুই সে জানে না। এগুলো নিয়ে সে আফসোস করতে থাকে। এর মধ্যে সে জানতে পারে তার ওয়াইফ অর্গান ডোনেট করার জন্য রেজিস্ট্রেশন করে রেখেছিল। তাই ডক্টর তার পারমিশন নিয়ে সঞ্জয়ের ওয়াইফের অর্গান ডোনেট করে দেয়, চোখ, হার্ট এবং ফুসফুস। সঞ্জয় জানতে পারে মুম্বাইয়ে 3 জনকে তার ওয়াইফের অর্গান ডোনেট করা হয়েছে। সঞ্জয় সিদ্ধান্ত নেয় ওই 3 জনের সাথে সে মিট করবে। যেহেতু জীবিত থাকাকালীন তার ওয়াইফকে সে বুঝতে পারেনি, মৃত হওয়ার পরও তার অর্গানের মাধ্যমে সে জীবিত আছে, কিছুটা হলেও তার নিজের কাছে যেন সান্ত্বনা পায় সে। সেজন্য সে সিদ্ধান্ত নেয় ওই 3 ব্যক্তির সাথে সে দেখা করবে। সঞ্জয় একা রওনা করে, কিন্তু যখন তার সহযোগীরা জানতে পারে যে সঞ্জয় একা রওনা করছে, তারা আর সঞ্জয়কে একা যেতে দেয় না। তাই সঞ্জয় বাধ্য হয়ে তাদেরকে সাথে নিয়ে মুম্বাই চলে আসে। একদম সাধারণ মানুষ হিসেবে সঞ্জয় ট্রেনের মাধ্যমে মুম্বাই চলে আসে। ট্যাক্সি নিয়ে চলে যায় মুম্বাই ধারাবি এলাকায়। বস্তির এক ছেলেকে ফুসফুস দান করা হয়েছে। সে অনাথ একজন ছেলে, তাকে দেখাশোনা করার কেউ নেই। এক চ্যারিটির মাধ্যমে সে এই ফুসফুস পেয়েছে। তার সাথেই সর্বপ্রথম দেখা করে সঞ্জয়। সেখানে গিয়ে সে জানতে পারে এরকম অনেক অনাথ ছেলেপেলে আছে যারা ঠিক মতন খাবার খেতে পায় না। সে সবাইকে খাবার খাওয়ায় এবং সে আরো জানতে পারে ফুসফুসের সমস্যা এখানে মোটামুটি সবার, কারণ এক বিল্ডার্সরা এই জায়গা দখল করার জন্য এখানে ময়লা ফেলে। পুরো শহরের ময়লা এখানেই নিয়ে এসে ফেলে। সঞ্জয় এটি প্রতিরোধ করে আর সে তার লোকজনদের বলে যে বিল্ডার এই কাজটি করেছে, তার মুখে টাকা ছুঁড়ে মারো। সে দিবার সিনেমার অমিতাভ বচ্চন নয় যে সে টাকা নিবে না, টাকা হলে সব সম্ভব বলে সঞ্জয় রাজকোট সেখান থেকে চলে যায়। সঞ্জয় চলে যাওয়ার সময় সেই ছোট্ট ছেলেটি সঞ্জয়কে বলে আই লাভ ইউ সান্টা আঙ্কেল। সঞ্জয় মুচকে হেসে বলে তুমি লম্বা লম্বা নিঃশ্বাস নিতে থাকো, বাদ বাকি আমি দেখছি। এরপর সঞ্জয় তার বাসার সামনে চলে যায় যাকে চোখ ডোনেট করা হয়েছে। সেখানে গিয়ে সেই বাড়ির কর্তা সঞ্জয়দের অন্য কেউ মনে করে। তারা মনে করে যে সঞ্জয়রা তার কাছে টাকা চাইতে এসেছে, কারণ চোখের অপারেশন করার সময় এই বাড়ির বউ যার চোখের অপারেশন করা হয়েছে, মানে সঞ্জয়ের ওয়াইফের চোখ যাকে দেওয়া হয়েছে, সে তার মঙ্গলসূত্র এবং গহনা বন্ধক রেখে এই অপারেশন করিয়েছিল। সঞ্জয় তাদের সাথে দেখা করে বাচ্চাদের জন্য কিছু চকলেট এবং সেই গহনাগুলো ফিরিয়ে দিয়ে আসে। সে একটি বাহানা তৈরি করে, বলে যে এই বাড়ির বউ মানে যার অপারেশন করা হয়েছে তার মামা এসব করতে বলেছে। এসব করে সঞ্জয় সেখান থেকে চলে আসে। সিন চলে আসে হাসপাতালে। সঞ্জয় সেই মেয়েটি গিয়ে দেখতে যায় যে মেয়েটি সঞ্জয়ের ওয়াইফের হার্ট নিয়ে তার নিজের হার্ট পরিবর্তন করে, কিন্তু সঞ্জয় সেখানে গিয়ে জানতে পারে যে মেয়েটি হার্ট আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। সঞ্জয় এটি জানার পরে পণ্ডিতের বেশে সেখানে গিয়ে পৃথিবীর সবচাইতে বড় ডাক্তারকে ফোন করে নিয়ে হাসপাতালের সব ডাক্তারকে একত্র করে পুনরায় মেয়েটি ট্রিটমেন্ট করায় এবং মেয়েটি আস্তে আস্তে সুস্থতার পথে চলে আসে। মেয়েটির বাবা মা সঞ্জয় রাজকোটকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানায়। যদিও মেয়েটির বাবা মা সঞ্জয় রাজকোটের আসল পরিচয় জানে না। সঞ্জয় রাজকোট এসব শেষ করে তার রাজ্য রাজকোটের উদ্দেশ্যে রওনায় হয়েছে। স্টেশন থেকে ট্রেন যোগে সে রাজকোট যাবে। এর ভিতর মধ্য রাস্তায় একটি মিটিং বা র্যালি হচ্ছিল। সেটি ওই মিনিস্টারদেরই র্যালি ছিল। সেখানে এক পুলিশ কনস্টেবল রাজকোটকে দেখে এবং ওই মিনিস্টারের ছেলেকে বলে, স্যার আমি রাজকোটকে দেখতে পেয়েছি। সঞ্জয় রাজকোট এখানে একটি ট্যাক্সিতে বসা আছে। মিনিস্টারের ছেলে সেটি বিলিভ করে না, কারণ সে ইতিমধ্যেই রাজকোট সম্পর্কে জেনে গিয়েছে। সে এত বড় মাপের লোক ট্যাক্সিতে বসে থাকবে সে বিশ্বাসই করতে পারেনি। কিন্তু একটু পরে রাজকোটের সেই ইন্সপেক্টর প্রকাশ মিনিস্টারের ছেলেকে ফোন করে বলে যে রাজকোটের লোকেশন আপনার লোকেশনেই দেখাচ্ছে। মিনিস্টারের ছেলে মিডিয়াকে বলে রাজকোটকে ফোকাস করতে। সভার স্ক্রিনে রাজকোটকে দেখানো হয়। মিনিস্টার তাকে দেখে তার তো মাথা গরম হয়ে যায়। সে বক্তৃতা দিতে দিতেই তার ছেলেকে নির্দেশ দেয় সেই রাজকোটকে মেরে ফেলার জন্য। মিনিস্টারের ছেলে রাজকোটের পিছু নেয়। এক পর্যায়ে মিনিস্টারের ছেলে রাজকোটের ট্যাক্সিতে আগুন লাগানোর চেষ্টা করে। পরবর্তীতে নিজের গাড়িতে আগুন লেগে যায় এবং মিনিস্টারের ছেলের গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেখানেই মিনিস্টারের ছেলে মারা যায়। ইতিমধ্যেই মিনিস্টার সেখানে উপস্থিত হয় আর সে জানতে পারে যে রাজকোট মুম্বাই কেন এসেছিল, তার স্ত্রীর ডোনেট করা অর্গান যাদের কাছে আছে তাদের সাথে দেখা করতে। মিনিস্টার রাজকোটকে ফোন করে জানায় যে তুমি কেন এখানে এসেছো আমি জানি, আমি ওই 3 জনকে মেরে ফেলবো যে 3 জন তোমার ওয়াইফের অর্গান পেয়েছে। সঞ্জয় মিনিস্টারকে বোঝানোর চেষ্টা করে যে সে তার ছেলেকে মারেনি, এটি একটি অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু মিনিস্টার তা বুঝতে নারাজ। মিনিস্টার বলে সঞ্জয় রাজকোট
রাজকোটকে সে মেরে ফেলবে এবং তার সাথে যারা আছে তাদেরকেও মেরে ফেলবে। সঞ্জয় রাজকোট এটি শুনে হতবাক হয়ে যায় এবং মিনিস্টারকে বলে, আমি তাদের প্রোটেক্ট করব, তুমি তোমার সর্বোচ্চ জোর খাটিয়ে দাও। বলে সঞ্জয় রাজকোট মিনিস্টারের ফোন কেটে দেয় আর চলন্ত ট্রেন সেখানে আটকে দেয়। অর্ধেক রাস্তাতেই সে নেমে যায় ট্রেন থেকে আর সে চলে যায় সেই ধারাবি বস্তিতে। সেখানে গিয়ে দেখে রাতের বেলা সেখানে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে। সে সেটিতে প্রোটেস্ট করে এবং সেখানকার লোকজনদেরকে মারধর করে। এদিকে দেখানো হয় মিনিস্টার তার সমস্ত পুলিশ ফোর্সকে ডেকেছে সঞ্জয় রাজকোটের বিরুদ্ধে লেগে দেওয়ার জন্য, কিন্তু পুলিশ বলে তার বিরুদ্ধে কোনো অভিযোগ যদি থাকে তাহলে আমরা ওয়ান্টেড লিস্টে তাকে দিতে পারবো এবং তার এগেনস্টে সবকিছুই করতে পারবো। মিনিস্টার তখন বলে যে তার সাথে যেসব লোকজন চলে তাদের মধ্যে একজনকে উঠাই নিয়ে আসো আর তাকে খুব মারধর করো। তার স্টেটমেন্ট নিয়ে বের করো কোন তিনজনকে তার ওয়াইফের অর্গান ডোনেট করা হয়েছে। সেই তিনজনের অ্যাড্রেস সার্ভার থেকে ডিলিট করে দিয়েছে, তাই মিনিস্টার সেই তিনজনের অ্যাড্রেস আর পাচ্ছে না। তাই তারা সকলে মিলে এরকম প্ল্যান করছে। সে আবার সেই বাড়িতে চলে আসে যে বাড়ির বউকে তার ওয়াইফের চোখ ডোনেট করা হয়েছে। সে ওই বাড়ির লোকজনের আশেপাশে থাকার চেষ্টা করে, তাদের সমস্যা সমাধানের চেষ্টা করে। আর ওই বউয়ের মামাকে সে তার আসল পরিচয় দেয় এবং মামাকে সাথে করেই নিয়ে আসে। এই বাড়ির কর্তা চায় না যে এই বাড়ির বউ মেয়েরা বাইরে গিয়ে কাজ করুক, মানে সে পুরাতন চিন্তাধারার লোক। তার ছেলেও তার বাবার উপর কোনো কথা বলে না বা বলতে চায় না। সঞ্জয় রাজকোট সেখানে খাবার দাবার করে আসার সময় সেই বউ রাজকোটের জন্য পাঁপড় দিয়ে দেয়। বলে, আমি খাওয়ার সময় দেখেছিলাম যে আপনি পাঁপড় খুব ভালোভাবে খাচ্ছিলেন, মনে হয় আপনার পছন্দ, তাই আপনি সাথে করে এই পাঁপড়টুকু নিয়ে যান। আপনার ওয়াইফকে বলবেন এই পাঁপড় যেন খাবারের সাথে আপনাকে দেয়। সঞ্জয় কিছু না বলে সেখান থেকে পাঁপড় নিয়ে চলে আসে। তার মৃত ওয়াইফকে নিয়ে চিন্তা করতে থাকে। সে চলে আসে সেই মেয়ের বাবার সাথে দেখা করতে, যে মেয়েকে হার্ট ডোনেট করা হয়েছিল। সেই মেয়ের বাবা জানায় যে তার একজন বয়ফ্রেন্ড ছিল, সেই বয়ফ্রেন্ড তাকে ধোকা দিয়েছে, তার বিয়েও ঠিক হয়ে গিয়েছে, কিন্তু আমার মেয়ে এখন পর্যন্ত এটি জানে না। তার মেয়ের হার্ট আগের থেকেই অনেক দুর্বল, তাই সে এসব সহ্য করতে পারেনি। জানলে হয়তো আমার মেয়েকে বাঁচানো সম্ভব হবে না। সঞ্জয় তখন বলে, হয়তো আপনি আমাকে জানেন না, কিন্তু আমি চাই আপনার মেয়ে জীবিত থাকুক আর তার জন্য আমি সবকিছুই করব। সিন চলে আসে সেই মিনিস্টারের কাছে। মিনিস্টার রাজকোটের খাদানের সেই ম্যানেজারকে নিয়ে এসেছে। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মেরে ফেলে, কারণ সে মারা গেলে কেসটি সরাসরি রাজকোটের এগেনস্টে চলে আসবে আর রাজকোটের এগেনস্টে মামলা হয়ে যাবে। এভাবে সঞ্জয় রাজকোটের এগেনস্টে মামলা দিয়ে তাকে ওয়ান্টেড লিস্টে দিয়ে দেয়। পুলিশ সঞ্জয় রাজকোটকে চারিদিকে খুঁজছে, কিন্তু সঞ্জয় চলে যায় প্রকাশের বাড়িতে। গিয়ে সেখানে প্রকাশকে প্রথমে বোঝানোর চেষ্টা করে। প্রকাশ বোঝার চেষ্টা না করলে তাকে মারধর করে আর সেখানেই চলে আসে প্রকাশের ওয়াইফ। সঞ্জয় তখন এমন একটা অভিনয় করে যে প্রকাশকে সে কিছুই বলেনি, মানে সে প্রকাশের ওয়াইফের সামনে তাকে অপমান করতে চায়নি। তাই এমন ভাবে বুঝিয়ে আসে যে তার ওয়াইফ কিছুই বুঝতে পারে না আর প্রকাশকে বোঝায়, তুমি এসব ইল্লিগাল কাজ কারবার করিও না, এতে তোমার জন্য ভালো হবে না। সঞ্জয় আবার চলে আসে চোখ ডোনেট পাওয়া সেই বউয়ের বাড়িতে, যেখানে সব মেয়েরা ওই বাড়ির কর্তার সাথে, মানে ওই মেয়ের শ্বশুরের সাথে যুদ্ধ করছে যে তাদের বাইরে কেন কাজ করতে দেওয়া হয় না, তাদের কেন ব্যক্তি স্বাধীনতা দেওয়া হচ্ছে না। সঞ্জয় সেখানে যাওয়ার পরে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেই কর্তা বোঝে না, উল্টা সঞ্জয়কেই সব দোষারোপ করে। সঞ্জয় হতাশ হয়ে আসার সময় সে একটি ব্যবসার খোঁজ পায়। ওই প্রথমে যে সঞ্জয়কে পাপড় দিয়েছিল এই বউটি, সেই পাপড়েরই একটি ব্যবসা সে ধরিয়ে দেয়। প্রথম অর্ডারেই বিদেশের ক্লায়েন্ট পায় সে, আর বাড়িতে বসে থেকে সে ব্যবসা করে স্বাবলম্বী হতে শুরু করে। তাদের এই প্রবলেমটি এইভাবে সলভ হয়। এরপর সঞ্জয় চলে আসে একটি ক্লাবে, যেখানে দেখা করে সেই বিল্ডার্সের সাথে যে ওই বস্তি দখল করার জন্য বস্তিতে ময়লা আবর্জনা ফেলছিল। ওই বিল্ডার প্রথমে সঞ্জয় রাজকোট বা সিকান্দারকে হুমকি দেওয়ার চেষ্টা করে এবং তাকে বোঝানোর চেষ্টা করে সে তাকে এখানে মেরেও ফেলতে পারে, কিন্তু সঞ্জয় রাজকোট সেখানে তার ডিয়ার দেখায় এবং তাকে টাকা দিয়ে সে জায়গাটি কিনে নিয়ে সেখান থেকে চলে আসে। পুরো 500 কোটি টাকা দেয়। বস্তিবাসীরা উৎসবে মেতে ওঠে। সেখানেই সেই ছোট্ট বাচ্চাটি, যাকে সঞ্জয় রাজকোটের ওয়াইফের ফুসফুস দেওয়া হয়, সে অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে অ্যাডমিট করানো হয়, কিন্তু হাসপাতালে তেমন চিকিৎসা করার মতন ডাক্তার ছিল না। সঞ্জয় জানতে পারে যে হাসপাতালে আরো এরকম ফুসফুসের রোগী রয়েছে, যাদেরকে ঠিক মতন চিকিৎসা দেওয়া যাচ্ছিল না। সঞ্জয় তখন চিন্তা করে যে এগুলো সব রোগীকে তার রাজকোটের হাসপাতালে ভর্তি করাবে, কারণ সেখানে পর্যাপ্ত ডাক্তার এবং বেড ছিল। এর মধ্যে
সাথে ছোট বাচ্চাটি বেশি অসুস্থ হয়ে যায়। সঞ্জয় বিশ্বের সবচাইতে ভালো ডাক্তারকে ইন্ডিয়াতে নিয়ে আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে, কিন্তু মিনিস্টার এটি জানার পরে ওই ডাক্তারকে ভিসা জটিলতায় ফেলে ইন্ডিয়াতে ঢুকতে দিচ্ছিল না। সঞ্জয় সেই ডাক্তারকে ইন্ডিয়াতে আসারও সেই ব্যবস্থা করে দেয়। ডাক্তার ওই ছোট বাচ্চার ট্রিটমেন্ট শুরু করে, আর সেখানেও মিনিস্টার তার লোকজনদের দিয়ে হামলা চালায়। সেখানে সঞ্জয় এবং সঞ্জয়ের লোকজনরা মিলে মিনিস্টার লোকজনকে বেধড়ক পিটনি দেয়। মানে এই ফাইট সিন দেখলে তোমার পয়সা উসুল হয়ে যাবে। এরপর সঞ্জয় চলে যায় সেই মিনিস্টারের বাড়িতে, সেখানে থাকা লোকজনদেরকে মেরে আর মিনিস্টারকে এরকম ডায়লগ দেয়, আমার যতটা পপুলারিটি আছে তোর মতন 2-3টা মিনিস্টার এমনিতে হয়ে যাব, বলে মিনিস্টারকে মেরে ফেলে। সিন চলে আসে হাসপাতালে আসার পর সঞ্জয় জানতে পারে সেই ছেলেটি সুস্থ আছে, হার্ট পাওয়া মেয়েটি সুস্থ আছে এবং চোখ পাওয়া মেয়েটিও সুস্থ আছে। আর তখনই সঞ্জয়কে গ্রেপ্তার করার জন্য প্রকাশ চলে আসে। সঞ্জয় প্রকাশকে বাধা দেয় না, গ্রেপ্তার করে বাইরে নিয়ে এসে দেখে সেখানে হাজার হাজার মানুষ জড়ো হয়ে গিয়েছে সঞ্জয়ের পক্ষে। সঞ্জয়কে যেন গ্রেপ্তার না করা হয় সেজন্যই এই এত মানুষ এসেছে। এত মানুষ জানতে পারার কারণ যেই মেয়েটিকে হার্ট দেওয়া হয়েছিল সেই মেয়েটি এই সব কিছু লাইভ করেছিল। সঞ্জয় তার ওয়াইফকে ভালোবেসে সে কত কিছু করছে, ডাক্তারকে নিয়ে আসা, ওই বাচ্চার ট্রিটমেন্ট করানো, সবকিছুই লাইভ করেছিল। আর সেটি ব্যাপকভাবে ভাইরাল হয়। এভাবেই জনগণ জেনে সেখানে হাজির হয়। আর সিনেমা এখানেই শেষ হয়ে যায়। সিনেমাটি আমার কাছে তেমন একটা ভালো মনে হয়নি। তোমাদের কাছে কেমন মনে হয়েছে? আর তোমরা কে কোথায় থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানাবে। তোমরা চাইলে এই সিনেমাটিও দেখতে পারো। এই সিনেমাটি আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।